আমাদের কি কখনো শিক্ষা হবে না? আমরা কি ইতিহাস থেকে শিখব না? ইতিহাস আমাদের কি শেখাচ্ছে? আমরা কি ভুলে গিয়েছি ৪৭ থেকে ৫২, ৫২ থেকে ৬৬, ৬৬ থেকে ৬৯, ৬৯ থেকে ৭০, ৭০ থেকে ৭১, ৭১ থেকে আমাদের এই ২৫ এর গণঅভ্যুত্থান এবং ২৫ এর আগে হয়েছে ৯০ এর স্বৈরা শাসককে বিদায় করা আমাদের এই স্বাধীন বাংলাদেশ থেকে। আমরা কি কখনো আমাদের বাংলাদেশের ১৭ কোটি সাধারণ জনগণের কথা ভাববো না? আমরা কি এভাবে ভুলে যাবো বারবার যে আমাদের সাধারণ জনতার মাধ্যমে, আমাদের সাধারণ জনতার স্বতঃস্ফূর্ত প্রয়াসে বাংলাদেশে প্রতিটা অভ্যুত্থান ঘটে। আর প্রতিটা অভ্যুত্থান ঘটার পিছনের যেই মেইন উদ্দেশ্য সেটা কিন্তু অনেক বেশি না। সাধারণ বাংলাদেশের সাধারণ ১৭ কোটি মানুষ আসলে কি চায়? এই ১৭ কোটি মানুষের পালস কি আমরা কখনো বুঝবো না? আমি তো সঙ্গত কারণেই আমার পরিবার থেকেই বুঝতে পারি যে আমার পরিবারের সদস্যরা বেসিক্যালি খাদ্য, বস্ত্র, বাসস্থান অ্যান্ড চিকিৎসা এই ৪ টা জিনিসের বাইরে আসলে সাধারণ জনগণের এই দেশ থেকে কিচ্ছু চাওয়ার নেই। সাধারণ মানুষ শুধু বাঁচতে চায়, সাধারণ মানুষ চিকিৎসা, খাদ্য, বস্ত্র এবং বাসস্থান চায়। দ্যাটস ইট। কিন্তু আমরা যারা আমাদের এই বাংলাদেশটাকে পরিচালনা করছি, আমরা যারা আমাদের দেশটাকে একটু অপরাজনীতিকে কেন্দ্র করে কালচার করছি, অপরাজনীতিটাকে, অপশাসন, শোষণটাকে একটু, একটু করে গুছিয়ে অনেক বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করবার চেষ্টা করছি। আমরা কি আমাদের বিবেককে কি একটু নাড়া দেব না? আমরা কি আমাদের বিবেকটাকে একটু সঞ্চালিত করব না যে আসলে ১৭ কোটি মানুষের পালসটা কি? সঙ্গত কারণে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী হবে জনগণ। কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের এই ১৭ কোটি জনগণ কি আদৌ এই সার্বভৌম ক্ষমতার অধিকারী কিনা? এই প্রশ্নটা আমি আপনার কাছে রেখে যাচ্ছি। আমি আমাদের এই আজকের এই রাজনৈতিক আলোচনায় বেশ কয়েকটা টপিক আমি নির্দিষ্ট করে খুব দায়িত্ব সহকারে বলবার চেষ্টা করব এভাবে যে, বাংলাদেশ কিন্তু বারবারই শাসন হয়। বাংলাদেশ কিন্তু বারবারই স্বাধীনতা অর্জন করে। বাংলাদেশে কিন্তু বারবারই অভ্যুত্থান হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে আমাদের মতো নতুন প্রজন্মকে বারবারই স্মরণ করিয়ে দিতে হয় যে একটু সুবোধের রাজনীতি করি, একটু সুবোধের চর্চা করি যাতে ওই ১৭ কোটি সাধারণ মানুষের পালস বুঝতে পারি। আপনার অ্যাজ ব্যক্তি হিসেবে বিভিন্ন ধরনের রাজনৈতিক মতাদর্শ, বিভিন্ন ধরনের রাজনৈতিক পার্সপেক্টিভ থাকতে পারে। এইটাতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এইটাতে আমার বিন্দুমাত্র কিছু বলবার অবকাশ আমি নিজেকে দিব না। কারণ আমি সঙ্গত কারণেই জানি বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র। সেখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা স্বাধীন সার্বভৌম দেশ। কিন্তু আপনি এই বিষয়টাকে এভাবে চিন্তা করেন যে আসলে প্রতিটা অভ্যুত্থান, প্রতিটা গণজাগরণ কেন হয়? আমরা ৪৭ এ দেখেছি আমাদের ভাষা আন্দোলনের জন্যে, ভাষার জন্যে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে। ৫২ তে আমরা ভাষার জন্য আন্দোলন করেছি। আমাদের শুরুটা ৪৭ এ। ৪৭ থেকে হিসাব করলে ৪৭, ৫২, ৫৬, ৬৬, ৬৯, ৭০, ৭১, তারপরে ৮০, তারপরে ৯০। ৯০ পরবর্তী এই ২০২৪ এর গণঅভ্যুত্থান ৫ আগস্ট। এই অভ্যুত্থানের পিছনে আমি যেই সালগুলোর কথা একটু উল্লেখ করে দিলাম, এই প্রতিটা সালের পেছনে আছে অজর, অগণিত মানুষের প্রাণ, শত, শত মানুষের আত্মগ্লানি এবং কোটি, কোটি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এই কোটি, কোটি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আমরা বারবারই বাংলাদেশটাকে নতুনভাবে স্বাধীন করি। কিন্তু এই নতুনভাবে স্বাধীন করে কতটুকু আমরা সাধারণ আমজনতা লাভবান হচ্ছি, এই প্রশ্নটা আমি আপনার কাছে রেখে যাচ্ছি। আমাকে এখনো শুনতে হয় বাংলাদেশের সাধারণ মানুষ সরকারি চাকুরিতে ঢুকবার সময় ঘুষ, দুর্নীতি করে, অপকর্ম করে চাকুরি নেয়, অথবা সাধারণ আমজনতারা যখন সরকারি কর্মকর্তা বা কর্মচারীর কাছ থেকে সরকারি সেবা নিতে যায়, তখন নাকি তাদের সাথে অমানবিক, অসহনীয় অত্যাচার, নির্যাতন অথবা শাসন শোষণমূলক আচরণ করে। এই কি আমাদের এই শত, শত মানুষের প্রাণ বিসর্জনের ফলস্রোত অভ্যুত্থানের এই ফলপ্রকাশ? আপনি আমি চলুন না আমরা একটু স্বাধীনভাবে, স্বাধীনতার সাথে
মুক্তির সাথে গণতন্ত্রের কথা বলি, আমি বারবারই একটা কথা বলি, তবুও টিকে থাক জনগণতন্ত্র, স্বাধীনতা, সাম্য, ঐক্য। আমাদের দেশ বিভিন্ন ধর্ম, বর্ণ এবং গোত্রের বিভিন্ন মতদর্শন, বিভিন্ন মতাদর্শ এবং বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। কিন্তু সবার ঊর্ধ্বে কিন্তু আমরা জনগণ। আমরা জনগণরাই কিন্তু দেশ পরিচালনা করি। আমরা জনগণরাই কিন্তু বিভিন্ন মতাদর্শ, আদর্শ এবং লালন পালন করি। দিন শেষে আমাদের আসলে প্রাপ্তিটা কি? দিন শেষে সাধারণ মানুষ কি চায়? এই পালসটা না বুঝলে আসলে আমাদের যত মতাদর্শ থাক, যত ইতিহাস, ঐতিহ্য থাক, যত আমাদের গৌরবান্বিত অর্জন থাক না কেন, কোনো কিছুর মান দাম নেই। আসুন না আমরা সবাই মিলে একটু সুবোধের আ জাগরণ ঘটাই। আমরা যাতে নিশ্চিত করতে পারি খাদ্য, বস্ত্র, বাসস্থান আর চিকিৎসা, যেখানে প্রতিটা মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারবে, প্রতিটা মানুষ আইনের সমান সুযোগ সুবিধা পাবে, প্রতিটা মানুষ সাম্যের গান গাবে। এই তো আমাদের ছোট চাওয়া, এই তো আমাদের একটু প্রত্যাশা এই বাংলাদেশ থেকে। যারা বাংলাদেশকে লিড দিচ্ছেন, আমি আপনাদের সকলকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষের পালস বোঝার চেষ্টা করেন। বাংলাদেশের মানুষ কি চায়, বাংলাদেশের মানুষ কোন দিকটাতে আসলে অনেক বেশি খুশি হবেন, এই বিষয়গুলো জানাটা খুব জরুরি। কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের দেশ থেকে তেমন কিছু চাইবার নেই। আপনারা যারা দেশ পরিচালনা করছেন, আপনাদের খুব সূক্ষ্ম দৃষ্টিকোণ থেকে এবং দায়িত্বের সাথে কাজগুলো সম্পূর্ণ করা উচিত, যেখানে সাধারণ মানুষ সুবোধের সাথে বাঁচতে পারবে। না হলে আমাকে বারবার বলতে হবে ৪৭ থেকে ২০২৪-এর গণঅভ্যুত্থান প্রেক্ষাপটের পেছনের কাহিনীগুলো, পেছনের মানুষদের আত্মত্যাগ, আত্মহুতির কাহিনীগুলো। এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এই স্বতঃস্ফূর্ত সম্মিলিত প্রয়াসে আমাদের এই যে গণজাগরণ, বারবার আমরা দেশ স্বাধীন করি, বারবার আমাদের স্বাধীনতা ব্যর্থ হয়। এটা কেন? এই স্বাধীনতা ব্যর্থতার প্রেক্ষাপটটা যাতে আমরা আগামীতে না গড়ে তুলতে পারি, সেই জন্য আপনাকে আমাদের সকলকে অনেক বেশি সজাগ, অনেক বেশি সতর্ক, অনেক বেশি সচেতন থাকতে হবে। তাই তো আমি আমার এই স্বল্প প্রয়াসের, আমার স্বল্প চিন্তা ভাবনায় আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো, চলুন না, আসুন না, আর এই নতুন বাংলাদেশের স্বাধীনতাকে আর বিফলে যেতে না দিই। নতুন ভাবে উজ্জীবিত হই, নতুন ভাবে বাংলাদেশ থেকে গড়বার চেষ্টা করি, যাতে গোটা বিশ্বের সঙ্গে আমরা তাল মিলিয়ে চলতে পারি। এই হোক না হয় আগামীর প্রত্যাশা। টিকে থাক জনগণতন্ত্র, স্বাধীনতা, সাম্য, ঐক্য। আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।